আজকের প্রথম খবরটা হলো আরও এক আইনজীবী গ্রেফতার কাছাড়ে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট শেয়ার করার জন্য আরও এক আইনজীবী গ্রেফতার হয়েছেন। কাটিগড়ার পুলিশ শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা আইনজীবী কমরুদ্দিন চৌধুরীকে পাকিস্তানকে সমর্থনকারী একটি সামাজিক মিডিয়া পোস্ট শেয়ার করার জন্য আটক করেছে। সামাজিক কাজের সঙ্গে যুক্ত কমরুদ্দিন চৌধুরীর গ্রেফতার স্থানীয় অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ পর্যন্ত কাটিগড়া পুলিশ কমরুদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে, যিনি হেফাজতে রয়েছেন। এর আগে সুনাইয়ের নগদীর গ্রামের বাসিন্দা আইনজীবী জাবেদ মজুমদার গ্রেফতার হন। এছাড়া আরও 3 জন কাছাড় থেকে গ্রেফতার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো তারাপুর শিববাড়ি এলাকায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ। কাশ্মীরের ঘটনা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শিলচর তারাপুর শিববাড়ি এলাকা। রবিবার শিলচর তারাপুর জিপিতে জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে তারাপুর জিপিতে পাকিস্তানের পতাকা এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করলেন স্থানীয়রা। তারা দাবি জানান যে কোনো অবস্থায় দেশের ভেতরে এবং বাইরে যেসব জেহাদি রয়েছে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীরের নারকীয় হত্যার প্রতিবাদে শ্রীভূমি তথা করিমগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত নিরীহ হিন্দুদের স্মরণে ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সীমান্ত শহর করিমগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। রবিবার শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শম্ভুসাগর উদ্যানে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে নীরব প্রতিবাদ জানান। 8 থেকে 80 সকল বয়সের মানুষ এই প্রতিবাদে সামিল হন। আয়োজকদের পক্ষে আহ্বায়ক অরূপ রায় জানান, আমরা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, আর নয় সহ্য। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে এবং জঙ্গিদের আশ্রয়স্থল পাকিস্তানের নাম নিশান গুড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস বলেন, 22 এপ্রিল পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। তবে এই ঘটনার প্রতিবাদে আজ গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মোদী সরকার কূটনৈতিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো নদীতে স্নান করতে গিয়ে গঙ্গানগরে তলিয়ে গেল কিশোর, সিঙ্গেরবন্দের যুবক। 2টি স্থানে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 2 জন। রবিবার ঘটেছে কচুদরম এলাকার পূর্বদলাইয়ের গঙ্গানগরে একটি ঘটনা, অপরটি সিঙ্গেরবন্দে। জানা যায়, গঙ্গানগর প্রথম খণ্ডের 16 বছর বয়সের কিশোর বিনীত বর্মন সুনাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। বিনীত দুপুর 1:30 নাগাদ বন্ধুদের সঙ্গে সুনাই নদীতে স্নান করতে গিয়েছিল। অসাবধানতাবশত সে গভীর জলে তলিয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয়রা বিনীতকে উদ্ধারের জন্য নদীতে তল্লাশি শুরু করেন, তবে সন্ধান পাননি। খবর দেওয়া হয় কচুদরম থানায়। ওসি অপূর্ব বড়ুয়া সদল বলে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। এদিকে এসডিআরএফের দল বিকেল 5টা নাগাদ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে নামে, তবে রাত হয়ে যাওয়াতে উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে। নিখোঁজ বিনীত বর্মন হলেন বিকাশ বর্মনের ছেলে। এদিকে বিকেলে সিঙ্গেরবন্দে বরাক নদীতে স্নান করার সময় তলিয়ে যায় এক যুবক। ইনুংবা সিং নামে যুবক 4 বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে যায়। বাকিরা সাঁতার কেটে উঠলেও ইনুংবা তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার শঙ্কর দয়াল এসডিআরএফ টিম নিয়ে 2 ঘন্টার অধিক বরাক নদীতে তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি। আজকের পরবর্তী খবরটি হলো 13 দিন শ্বশুরবাড়ির ঘর করেই ফিরতে হচ্ছে পাকিস্তানি কনের। অনেকটা স্বপ্ন নিয়ে ভারতে বিয়ে করে এসেছিল 2 পাকিস্তানি কনে, কিন্তু পেহেলগাঁও হামলা নিমিষেতেই তছনছ করে দিল তাদের স্বপ্ন। মাত্র 13 দিন শ্বশুরবাড়ির ঘর করেই ভারত থেকে পাত্তারি গুটাতে হচ্ছে ওই 2 রমণীর। কেননা ভারত থেকে পাকিস্তানিদের ছাঁটাই করা হচ্ছে। সেই তালিকাতেই পড়ে গিয়েছেন সদ্য বিবাহিত 2 পাকিস্তানি কনে। 2023 সালে আত্মীয়দের সঙ্গে পাকিস্তানের সিন্ধু প্রদেশের গুটকি থেকে ভারতে বেড়াতে এসেছিলেন 21 বছর বয়সী সচুল এবং 22 বছর বয়সী কর্মা খাতুন। তখনই তারা রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা সালে মোহাম্মদ এবং মুস্তাক আলী নামক 2 যুবকের প্রেমে পড়েন। উভয় পক্ষের পারিবারিক সম্মতির পর 2023 সালের আগস্টে 4 জনের বিবাহ হয়।
কিন্তু ভারতের ভিসা না পাওয়ায় নববধূদের রেখে ভারতে ফিরে আসেন বরপক্ষ। 1.5 বছর অপেক্ষার পর অবশেষে 2025 সালের এপ্রিলে তারা ভিসা পান। এরপর 11 এপ্রিল রাজস্থানের জয়সলমেরে শ্বশুরবাড়িতে পৌঁছেন 2 কনে। শুরু হয় তাদের শ্বশুরবাড়ির সংসার। তাতেই বাদ সাধে পেহেলগাঁও সন্ত্রাসী হামলা। আজকের পরবর্তী খবরটি হলো কালবৈশাখীর জ্বরে গড়ের উপর বিশাল গাছ, কোনো মতে প্রাণে বাঁচল পরিবার। পরিবারের। কালবৈশাখীর জ্বরে লন্ডভন্ড নলবাড়ির টিহুর বহু এলাকা। শনিবার রাতে জ্বর টিহুর বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায়। বিধ্বংসী জ্বরটি টিহুর একটি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে। জ্বরে টিহুর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। টিহু শহরের ওয়ার্ড নম্বর 7-এ জ্বরের কারণে একটি বাড়ি ভেঙে পড়ে। পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির ক্ষতির কারণে বিদ্যুৎ সরবরাহ এখনও বিঘ্নিত রয়েছে। জ্বর এবং শিলাবৃষ্টিতে বাড়িটি ভেঙে পড়ায় পরিবারটি গৃহহীন হয়ে পড়ে। তীব্র জ্বর এবং ভারী বৃষ্টিতে টিহু অঞ্চলে উল্লেখযোগ্য ধ্বংস সাধিত হয়েছে। এলাকায় প্রবল জ্বরে একটি বিশাল গাছ উপড়ে ঘরের উপর। টিহু শহরের 7 নম্বর ওয়ার্ডের হেমন বৈশ্যার বাড়ির উপর একটি বড় গাছ চালের উপর পড়লে ঘরটি ধ্বংস হয়ে যায়। জ্বরের সময় পরিবারের সদস্যরা ভিতরে ঘুমাচ্ছিলেন। তারা কোনো অমতে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হন। আজকের পরবর্তী খবরটি হলো ভারতকে লক্ষ্য করেই 130টি পারমাণবিক অস্ত্র রাখা হুমকি পাকিস্তানের মন্ত্রীর। শুধুমাত্র ভারতকে লক্ষ্য করেই পাকিস্তানে রাখা হয়েছে 130টি পারমাণবিক অস্ত্র। প্রকাশ্যে ঠিক এভাবেই ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। মন্ত্রীর দাবি, পাকিস্তানের বিভিন্ন অংশে গোপনে সেই পারমাণবিক অস্ত্রগুলি মজুত রাখা হয়েছে। শুধু তাই নয়, সিন্ধু জল চুক্তি স্থগিত রেখে ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে তবে পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ভারত প্রসঙ্গে পাক মন্ত্রী বলেন, যদি ওরা জল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ওদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলি প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে কোথায় কোথায় পারমাণবিক অস্ত্র রেখেছি। আবারও বলছি, এই ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রগুলি সবই তোমাদের দিকেই লক্ষ্য করা রয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকেও উপহাস করে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি নিজের পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়েও তিনি বলেন যে যদি পরিস্থিতি আরও 10 দিন এভাবে চলতে থাকে তাহলে ভারতের বিমান সংস্থাগুলি দেউলিয়া হয়ে যাবে। আজকের পরবর্তী খবরটি হলো লালায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ। মৃত ব্যক্তি কাটলিছড়ার লতাহান্দির বাসিন্দা বছর 76-এর প্রাণ গোপাল দাস। সম্প্রতি লালা প্রাণকৃষ্ণ রোডের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। জানা গেছে লালায় বাড়ি করার জন্য জমিও কিনেছেন। শনিবার ভৈরবী শিলচর ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। যাত্রীবাহী ট্রেনটি লালা রেল স্টেশন থেকে ভৈরবী যাবার উদ্দেশ্যে যাত্রার পথে দুর্ঘটনাটি ঘটে। কেন বা কিভাবে প্রাণগোপাল ট্রেন লাইনে এসেছিলেন এবং কি করে ট্রেনের নিচে পড়লেন তা কেউ বলতে পারছে না। নিহতের দৃশ্য দেখে মনে হচ্ছে লাইনে মাথা রেখে শোয়া অবস্থায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। ইরানের বৃহত্তর বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছেন কমপক্ষে 750 জন। শনিবার দেশটির রাজধানী তেহরানের 1000 কিলোমিটার অর্থাৎ 620 মাইল দক্ষিণে অবস্থিত শহীদ রাজৌই বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসেইন জাফরি শহীদ রাজৌইতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি ইরানের সংবাদ সংস্থা ইলোনাকে বলেছেন, বিস্ফোরণের কারণ কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক। জাফরি বলেন, আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের আশঙ্কা তুলে ধরেছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো একদিনে 56 জন ফিলিস্তিনি নিহত, মোট 51,500-এরও
জনেরও মৃত্যু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 51,500 জনে পৌঁছেছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 2100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার অর্থাৎ 26 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে গত 24 ঘন্টায় আহত হওয়া 108 জন ফিলিস্তিনিকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাতের শুরু থেকে আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,17,524 জনে। আজকের পরবর্তী খবরটি হলো মুম্বাইয়ের ইডি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইয়ের ইডি দফতরে। শনিবার গভীর রাতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়ায় ছেয়ে রয়েছে চারপাশ। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর। তবে অগ্নিকাণ্ডের জেরে দফতরে থাকা নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে দক্ষিণ মুম্বাইয়ের ভালার্ড এস্টেট এলাকায় অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরের বহুতল ভবনে আগুন লাগে। রাত 2:30 নাগাদ দমকলকে ফোন করে খবর দেওয়া হয়। এরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত 3:30 নাগাদ আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে সেটিকে লেভেল 2-এ উন্নীত করা হয়, যা সাধারণত একটি বড় অগ্নিকাণ্ড বলেই বিবেচিত হয়। ওই বহুতলের 5 তলায় আগুন সীমাবদ্ধ ছিল। আজকের পরবর্তী খবরটি হলো সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা চাইল জেলা প্রশাসন। শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে জানান, জেলায় এবারের মোট ভোটার 4,49,168 জন। এর মধ্যে 2,32,046 জন পুরুষ ও 2,17,133 জন মহিলা ভোটার রয়েছেন। অন্যান্য রয়েছেন 9 জন ভোটার। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।